নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার উদ্দেশ্যে। তো গত ভিডিওতে আমরা কি শিখেছি যে রাশিতত্ত্ব, গ্রহতত্ত্ব এবং পঞ্চতত্ত্ব কি সেই বিষয়গুলো। আজকে আমরা কি শিখব? আজকে শিখব লগ্ন ছকে ত্রিকোণ স্তর বা ত্রিকোণ ভাব বা ত্রিকোণ ঘর, যে কোনো কিছু বলা যেতে পারে। ত্রিকোণ ঘরও বলতে পারেন বা ত্রিকোণ ভাবও বলতে পারেন, এবং কেন্দ্র ঘর বা কেন্দ্র ভাব। তাহলে আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ত্রিকোণ ঘর বা ত্রিকোণ ভাব এবং কেন্দ্র ভাব বা কেন্দ্র ঘর। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমরা লগ্ন ছকে কি দেখেছি যে গ্রহরা যেমন নিজস্ব ঘরে বসে থাকলে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে, যদি সে কারক গ্রহ হয়ে থাকে, মারক গ্রহ হিসাবে নয়। আবার যদি লগ্ন ছকে যদি উচ্চ অবস্থায় কোনো গ্রহ বসে থাকে কারক গ্রহ হিসাবে, তাহলে কি ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে বা ভালো ফলাফল দেয়। সেই রকমই ত্রিকোণ ভাব বা ত্রিকোণ ঘর এবং কেন্দ্র ভাব বা কেন্দ্র ঘরে যদি কোনো গ্রহ লগ্ন ছকের কারক গ্রহ হিসাবে বসে থাকে, তাহলে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে বা ভালো ফলাফল দেয়। কিন্তু সেই লগ্ন ছকে সেই গ্রহটি আবার যদি অকারক গ্রহ হয়, মানে যদি মারক গ্রহ হয়ে থাকে, তাহলে কিন্তু ভালো ফলাফল দেবে না। আমি যে বললাম যে ত্রিকোণ ঘর বা ত্রিকোণ ভাবে বা কেন্দ্রভাবে গ্রহ বসে থাকলেই যে ভালো ফলাফল দেবে, এমন কিন্তু মানে নেই। তার আগে আপনাদেরকে দেখতে হবে যে সেই লগ্ন ছকে যে গ্রহটি ত্রিকোণ ঘর বা ত্রিকোণ ভাব এবং কেন্দ্র ঘর বা কেন্দ্র ভাবে বসে আছে, সেই গ্রহটি সেই লগ্ন ছকে কারক গ্রহ নাকি মারক গ্রহ, সেটা আগে লক্ষ্য করতে হবে। সেগুলো পরপর আপনাদেরকে শেখাবো। আজকে দেখুন ত্রিকোণ ঘর বা ত্রিকোণ ভাব এবং কেন্দ্র ঘর বা কেন্দ্র ভাব কোনগুলি। তো প্রথমে শুরু করা যাক ত্রিকোণ ভাব বা ত্রিকোণ ঘর কোনটা। এই লগ্ন ছকটা আমি করে রেখেছি, সেখানে গ্রহদের দৃষ্টিতে লেখা আছে যে গ্রহদের দৃষ্টি কোন ঘরে কোন গ্রহের কত নম্বর দৃষ্টি পড়ে। তো ত্রিকোণ ভাব বা ত্রিকোণ ঘর কোন কোনগুলো হয়, এটা মনে করুন একটা সাধারণ লগ্ন ছক। উদাহরণস্বরূপ ধরুন যে, না এটা ধরে নেন একটা সাধারণ লগ্ন ছক। বেশ, ত্রিকোণ ঘর প্রথমটা কোনটা হয়? 1 নম্বর ঘর, 2 3 4 5 পঞ্চম ঘর, 6 7 8 9 নবম ঘর। ত্রিকোণ ঘর বা ত্রিকোণ ভাব হচ্ছে প্রথম ঘর, পঞ্চম ঘর এবং নবম ঘর। এটা হচ্ছে ত্রিকোণ ঘরের ভাব, ত্রিকোণ ঘর হয়ে থাকে। এটা কেন নিলাম? যদি ধরে নেন এখানে লগ্ন লেখা থাকে, তাহলে এটাই হচ্ছে 1 নম্বর ঘর। এখান থেকে আমাদের কাউন্ট শুরু হবে বিচারের জন্য, প্রেডিকশন করার জন্য। এগুলো আপনার পরপর শিখে যাবেন। আমি যখন শেখাতে শুরু করেছি তখন পরপর শেখাবো আপনাদেরকে। এখানে যদি লগ্ন লেখা থাকে, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর ঘর, এটা পঞ্চম ঘর, এটা নবম ঘর। যেমন বেসিক হয়ে থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ত্রিকোণ ঘর কোনটা হয়? প্রথম ঘর, পঞ্চম ঘর এবং নবম ঘরটা হচ্ছে ত্রিকোণ ঘর বা ত্রিকোণ ভাব। আমি লিখে দিচ্ছি সাইডে। ত্রিকোণ ঘর কোনটা কোনটা হচ্ছে? প্রথম, পঞ্চম এবং নবম। এটা হচ্ছে ত্রিকোণ ভাব বা ত্রিকোণ ঘর। আবার ধরনের লগ্ন যদি এখানটাতে লেখা থাকে, তাহলে এইটা হয়ে যাবে প্রথম ঘর, 2, এটা হয়ে যাবে প্রথম, 2 3 4 5, এটা হয়ে যাবে পঞ্চম, 6 7 8 9, এটা হয়ে যাবে নবম। তাহলে এই তিনটে ঘর হয়ে গেল ত্রিকোণ ঘর বা ত্রিকোণ ভাব। এখানে গ্রহ যদি কারক গ্রহ হয়ে থাকে, এই ঘরে যদি বসে থাকে, তাহলে ভালো ফলাফল দেবে। আচ্ছা, এবার কেন্দ্র ঘর বা কেন্দ্র ভাব। কেন্দ্র ঘর, কেন্দ্র ঘর কোনটা হয়? যদি লগ্ন এটা হয়, তাহলে কোনটা হবে? 1 2 3 4
5 6 7 8 9 10। তাহলে কেন্দ্র ঘর কোনটা কোনটা হবে? প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম। আপনারা একটা খাতা পেন নিয়ে এগুলো লিখে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে মনে রাখার ক্ষেত্রে। কেন্দ্র ঘর বা কেন্দ্র ভাব কোনটা কোনটা হলো? প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর আর দশম ঘর। প্রথম, চতুর্থ, সপ্তম, দশম। এই ধরনের লগ্ন এখানে লেখা থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন? এইটা প্রথম ঘর হয়ে গেল, 2 3 4, এটা চতুর্থ ঘর, 5 6 7, এটা সপ্তম ঘর, 8 9 10, এটা দশম। তাহলে এইটা প্রথম ঘর, এইটা যদি লগ্ন হয়, এখানে যদি লগ্ন লেখা থাকে, এইটা হয়ে গেল প্রথম ঘর কেন্দ্রভাবে, চতুর্থ, সপ্তম আর দশম। জিনিসটা বুঝতে পারলেন? খুব সাধারণ বেসিক কনসেপ্ট একদম। আপনাদেরকে যতটা পারছি আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের মনে থাকে। তাহলে ত্রিকোণ ঘর কোনটা কোনটা হবে? প্রথম, পঞ্চম এবং নবম ঘর। আর কেন্দ্র ঘর বা কেন্দ্রভাব কোনটা কোনটা হবে? প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম। মনে থাকবে তো আপনাদের? এই ঘরগুলোতে যদি গ্রহ বসে থাকে কারক গ্রহ হিসাবে, তাহলে ভালো ফলাফল অবশ্যই দেবে। যেমন গ্রহরা উচ্চ অবস্থায় বসে থাকলে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে বা ভালো ফলাফল দেয়। নিজস্ব ঘরে যদি বসে থাকে তাহলে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করে বা দেয়। সেরকম কেন্দ্র ঘর বা ত্রিকোণ ঘরেও যদি বসে থাকে কারক গ্রহ হিসাবে, তখন ভালো ফলাফল দেবে। আশা করি বোঝাতে পারলাম। খুবই সাধারণ বিষয়। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, তো আমি আরও ভালোভাবে, আর এর থেকে ভালোভাবে সহজ ভাষায় বোঝানো আর যায় না নিশ্চয়ই, যতটা পারবো আমি চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।